স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আজকে আমরা ক্লাস 12 নিয়ে পড়াশোনা করব। আমরা ইতিমধ্যেই দেখেছি যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা অর্থাৎ যে 3টি পরীক্ষা ছিল তা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিবিএসসি এবং আইসিএসসির বোর্ডের ইতিমধ্যেই দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরীক্ষা যতই বাতিল হোক আমাদের পড়াশোনায় কিন্তু স্থগিত হওয়া একেবারেই চলবে না, বা পড়াশোনায় কোনোভাবে ঢিলেমি দেওয়া চলবে না, কারণ আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সেই পড়াশোনার উপর। আর সেই কারণেই তোমাদের প্রত্যেককে বলবো, অনলাইন যে ক্লাসগুলি হচ্ছে সেগুলিকে মন দিয়ে দেখো, ভালো করে পড়ো। আশা করি কোনো রকম সমস্যা হবে না। এছাড়া বাড়িতেও তোমরা মনোযোগ দিয়ে পড়ো এবং তোমাদের পড়াশোনা নিয়ে কোনো অসুবিধা থাকলে আমাদের যে এই যে অনলাইন ক্লাস রয়েছে এডুকেশন অনলাইন, সেখানে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা এসে উপস্থিত হন। তোমরা তাদের কাছে তোমাদের যা যা কোয়ারি রয়েছে তোমরা নিয়ে চলে আসতে পারো এবং তোমাদের কোয়ারি সমস্ত মিটিয়ে ফেলতে পারো, কারণ পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে, এটাই আমাদের প্রত্যেকের একমাত্র মোটো। এবং অবশ্যই তার সঙ্গে নিজেকে ভালো রাখতে হবে, সুস্থও রাখতে হবে। এবং অন্যান্য দিনের মতো আজও আমরা পড়াশোনা শুরু করব। আজ ক্লাস 12-এর ইংলিশ নিয়ে আমরা পড়াশোনা করব। তবে পোয়েম নিয়ে আমরা পড়াশোনা করব। আজকে আমরা যাব পোয়েমে। তবে তার আগে আজকে একটুখানি আমরা প্রথমেই যাব ক্লাস 12-এর ইংলিশের যে কোশ্চেন প্যাটার্ন হয়, কীরকম হয়, কীভাবে পড়াশোনা করবে, কী কী প্রশ্ন আসতে পারে, কীরকম নাম্বারের প্রশ্ন আসতে পারে, এই সমস্ত নিয়ে। এবং তার জন্য ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে শিক্ষক যিনি উপস্থিত রয়েছেন তাকে প্রত্যেকেই তোমরা ইতিমধ্যেই চেনো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, সংস্কৃত কলেজিয়েট স্কুল। এবং স্যার কিন্তু এই শিক্ষকের সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সিলারও। ফলে একটা কথা কোথাও গিয়ে বলা যায় যে পড়াশোনার সাথে সাথে কীভাবে নিজের মনকে শান্ত করা যায় তাও কিন্তু স্যার এই পড়াশোনার মাধ্যমে বলে দেন। আমি স্যারের কাছে একেবারে যাব। স্যার, আমরা একটুখানি প্রথমে যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে একটুখানি চলে যাই সে বিষয়ে। তোমরা যারা লেখাপড়া করতে বসছো এখন এই অনলাইন এডুকেশন ক্লাসে, আমরা প্রথমে বলি যে ক্লাস 12-এর ইংরেজি যে প্রশ্ন সেটা কীরকম হয়। ক্লাস 12-এর একটি পেপার ইংলিশ, টোটাল মার্কস 100। এই 100 মার্কস এটাকে ভাগ করা হচ্ছে দুটো পার্টে, প্রজেক্ট 20 marks and written 80 marks. This chunk of 80 marks for written, it's also divided into two parts, 60 plus 20, 60 for part A and 20 for part B. Part B question paper, that's a booklet, কোয়েশ্চেনের মধ্যেই সেখানে উত্তরটা দিতে হয়। তোমরা সেটা পরীক্ষা দেওয়ার পর খাতার সঙ্গে স্টিচ করে জমা দেবে। সো ইউ আর নট গোয়িং টু ক্যারি দ্য কোয়েশ্চেন পেপার অফ দ্য বুকলেট অফ পার্ট বি টু ইয়োর হোম। বাকি রইল যে পার্ট এ 60 মার্কস, এটাতে কিভাবে আমরা কী থাকছে, নম্বর কিভাবে ভাগ হচ্ছে। পার্ট এ ইজ ডিভাইডেড ইন্টু 4 parts. First part, this is from textbook. 3 questions, question number 1, question number 2, question number 3. 3 questions are from textbook. Question number 1, there will be 4 options. You will have to write 2 answers. This is from prose. Question number 2, again 4 options. You will have to write 2 answers from poetry. And question number 3 is from drama. There will be 3 options and you will have to write 1 answer. So we find all total you will have to write 5 answers from textbook. Marks for each answer 6. So total marks 5 into 6 is equal to 30. 30 marks from textbook. Then comes question number 4. This is from grammar. Again, question number 4 is divided into 3 parts. A, transformation of sentences. B, fill in the blanks with article and preposition. C, correcting the error. Total marks 6 for transformation, 3 for article preposition and 1 for correcting the error. 6 plus 3 plus 1 is equal to 10. 10 from grammar.
question number 4. Question number 5 is from comprehension test. Again, this is divided into 2 questions. Question number A, this is true false. 4 questions will be there. Each question will carry 1 mark. And B, answering the question, for each answer there will be 2 marks. So, 4 plus 6 is equal to 10 from comprehension, that is from question number 5. And from writing part, the last question, this is from writing part, question number 6. This is very, very important, because if you want to carry good marks, you need to be very, very careful and attentive for this writing part. Writing part e 3টে প্রশ্ন থাকে, either report, letter, précis. You will have to answer either report or letter or précis. 3টেই থাকছে, যে কোনো একটি তোমরা এখান থেকে লিখবে। Marks 10. So, all total 60 marks for part A. This is about the question pattern and marks division for higher secondary exam. Of course, we are discussing about the on the basis of the question paper of the last exam. So, we hope that the same question pattern may be repeated in the question for 2021 for the next year. আচ্ছা, আমরা তাহলে এই মুহূর্তে একটু পোয়েমে চলে যাই। আমরা প্রথমেই যেমনটা বলেছিলাম যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে, তারপর পোয়েম নিয়ে যাব এবং তারপর আমরা গ্রামারে যাব। তবে এই মুহূর্তে পোয়েমে যাব স্যার। ওকে, যে কবিতাটা নিয়ে আজ আমরা কথা বলবো, দিস ইজ দ্য টাইটেল ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ইটস কম্পোজড বাই Jean Arthur Rimbaud. Many of us were surprised, highly surprised, when we found that a poem of Rimbaud was included in the syllabus for higher secondary students. Because Rimbaud, Jean-Arthur Rimbaud, a French poet, he's described as a wonder poet of poetry. কবিতা লেখা শুরু করেন 16 বছর বয়সে, কবিতা লেখা বন্ধ করে দেন when he was only 19 or 20. যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের চাইতে একটু বড়, সে বয়সে কবিতা লেখা উনি বন্ধ করে দেন, and he gave up writing poetry forever. এত কম বয়সে কবিতা লিখে আজকে পৃথিবীতে র্যাবোকে বলা হয় পোয়েট অফ দ্য পোয়েটস। কবিরা খুব অল্প সংখ্যকই র্যাবোর কবিতার ভক্ত। গোটা পৃথিবীর খুব বড় বড় কবিদের ওপর র্যাবো অসম্ভব শক্তিশালী ছাপ রেখে গেছেন, যদিও উনি কবিতা লেখা শেষ করে দিয়েছিলেন মাত্র 20 বছর বয়সে। যে পোয়েমটি আজ আমরা বেছে নিয়েছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটি সম্পর্কে আমরা একটি কথা শুধু মনে রাখতে বলবো। এখানে ইন্ট্রোডাকশনে যেটা বলা আছে, দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। আই রিপিট, ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের ফিউটিলিটি, নিষ্ফলতা, ফলহীনতা। কেমন ফলহীনতা? Inherent. When something is inherent, this is something basic and fundamental and it cannot be undone. যুদ্ধের মধ্যেই রয়েছে এমন নিষ্ফলতা, সেই বিষয়ে এই কবিতাটি। আমরা কবিতা যখন পড়তে এগোবো, আমরা দেখতে পাবো কিভাবে কবি তার এই বার্তাটা এস্টাবলিশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। This poem is written in the model of Italian sonnet, 14 lines. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed. A pillow
made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle, without guile. Ah, nature, keep him warm, he may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side, there are 2 red holes. প্রথম 13টি লাইন মসৃণভাবে এগোয় কবিতা। In the 4th line, we are faced with a rude, very rude shock. এর মধ্য দিয়ে কবির বার্তা এস্টাবলিশড হচ্ছে। পড়তে পড়তে যাই দেখতে পাবো আমরা এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, where a slow stream flows, stream small narrow river, পাহাড়ি ছোট্ট জলধারা, flows and leaves long strands of silver on the bright grass, বয়ে চলে আপন খেয়ালে এবং সবুজ ঘাসের ওপর অনেক দূর থেকে দেখলে মনে হয় যেন একটা রূপোর ফিতে পড়ে রয়েছে। জল, সূর্যের আলো পড়ে জলধারা চকচক করে এবং সবুজ ঘাসের ওপর মনে হয় যেন এক ফালি রূপোর একটা ফালি রাখা আছে। From the mountain top stream the sun's rays. দেখো, in the first line there is stream and that stream is noun. In the 3rd line again there is stream. This stream is verb. First line এ যখন stream হচ্ছে noun, it indicates a small narrow river. In the 3rd line, stream means in Bengali বয়ে চলা, to flow. Mountain top থেকে কি বয়ে আসে? The sun's rays, সূর্যের আলো। They fill the hollow full of light. তারা সেই হলোটা ভরে দেয় সূর্যের আলোয়। হলো কেন? হলো হচ্ছে ফাঁপা জায়গা, ফাঁপা কোনো জায়গা। কোনটাকে বলা হচ্ছে? দ্য ভ্যালি। ভ্যালি ইজ আ প্লেন ল্যান্ড, লো প্লেন ল্যান্ড বিটুইন দ্য মাউন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন টপ রয়েছে। মেবি দেয়ার আর মাউন্টেন্স অন 2 sides, দেয়ার আর মাউন্টেন্স মেবি অন 3 sides, মেবি দেয়ার আর মাউন্টেন্স অফ 4 sides. তার মাঝখানে নিচু যে উপত্যকা সেটাকে বলা হয়েছে ভ্যালি। আর সেখানেই আমাদের এই পুরো কবিতাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে ঘটছে, আর সেটা ফিল করে দেয়, ভরে দেয় সূর্যের আলোয়। In the first 4 lines, there is the description of nature. There is the description of natural environment. Now we comes across a human being. A soldier, very young, lies open-mouthed. শায়িত রয়েছে এক সৈন্য, খুব কম বয়সী, তরুণ। মনে রাখতে হবে, when the poem was written, the poet himself was a very young man. This poem was written in 1870 and we all know Rimbaud was born in 1854. 1854 he was born, he composed the poem in 1870. So you understand that he himself was, the poet himself was a poet, a very, young man, and the soldier himself was very young, lies open mouth, শায়িত রয়েছে, শুয়ে আছে, মুখটা একটু হা করা। মানুষ ঘুমোলে পরে অনেক সময় মুখটা হা হয়ে যায়, স্বাভাবিক। ঘুমোলে পরে আমাদের ফেশিয়াল মাসলগুলো রিল্যাক্স করে এবং ফেশিয়াল মাসলগুলো রিল্যাক্স করার জন্য আমাদের মুখ অনেক সময় একটু হা হয়ে যায়, এটাই স্বাভাবিক। A pillow made of fern beneath his head, তার মাথার নিচে ফার্ন কতগুলো সেখানে রয়েছে এমনভাবে যেন মনে হচ্ছে একটা নরম বালিশে মাথা রেখে সেই ইয়াং ম্যান ঘুমোচ্ছে। আ পিলো, যেন সেটা একটা বালিশ। ফার্নগুলো এমনভাবে রয়েছে যেন সেটা একটা নরম বালিশ।
বালিশ কি জন্য ব্যবহার হয়? টু প্রোভাইড আস কমফোর্ট। একটা যেন এই সোলজার যাতে কমফোর্টেবলি ঘুমোতে পারে সেই জন্য প্রকৃতি যেন ফার্ন দিয়ে তার মাথার নিচে বালিশ বানিয়ে দিয়েছে। আসলিপ, ঘুমন্ত আছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ হচ্ছে ঝোপঝাড়, গাছের নিচে, অন্য বড় বড় গাছের নিচে যে ছোট ছোট গাছগুলো ঝোপ ঝোপ থাকে ঘন ঘন, সেগুলো হচ্ছে আন্ডারগ্রোথ। স্ট্রেচ, প্রসারিত রয়েছে তার শরীর এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে। Pale in his warm, green, sun-soaked bed. তারই ঘাসের বিছানা, সূর্যের আলোয় উষ্ণ, গ্রিন, সবুজ তার রং, এবং সানসোকড, সূর্যের উষ্ণতা, সূর্যের আলো থেকে আসা উষ্ণতা শুষে নিয়ে আরামপ্রদ যেন বিছানায় অনায়াসে মহা আনন্দে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে এই ইয়াং ম্যান। His feet among the flowers, he sleeps. কি চমৎকার দৃশ্য! ফুটে রয়েছে প্রাকৃতিক ফুল, প্রকৃতি অকৃপণভাবে সাজিয়ে রেখেছে সেই ভ্যালিকে, তার মধ্য দিয়ে সেই ইয়াং ম্যান ঘুমন্ত, তার পা হয়েছে প্রসারিত, পা রয়েছে প্রসারিত। His smile is like an infant's, gentle, without guile. গাইল মানে কি জানো? গাইল হচ্ছে, কি বলবো, যা নয় তেমনটি ভান করা, ঠকানো, প্রতারণা করা। শিশুর হাসি কেমন হয়? আমরা বলি ইনোসেন্ট, আ স্মাইল অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ চাইল্ড। শিশুর মতো নিষ্পাপ হাসি। একজন শিশু যখন একটা প্রথম পৃথিবীতে আসে, আস্তে আস্তে বড় হয়, তার শিশু অবস্থায় সে তো এই জগতের ঘোর প্যাঁচের সঙ্গে সে পরিচিত নয়। সেই জন্য তার মধ্যে শুধু চাওয়া এবং পাওয়া। তার হাসি নিষ্পাপ। আর যখন আস্তে আস্তে বড় হয়, মানুষ যত এই প্রকৃতি, এই পৃথিবীর সাথে, সভ্যতার সাথে পরিচিত হয়, তত মানুষের মধ্যে কৃত্রিমতা প্রবেশ করে এবং মানুষের মধ্যে ইনোসেন্স, এটা আস্তে আস্তে এক্সপেরিয়েন্স রিপ্লেসেস ইনোসেন্স। কিন্তু এই ছেলেটি, এই সোলজার, ইয়াং ম্যান, ভেরি ইয়াং, এই যে ঘুমোচ্ছের হাসিটা যেন নিষ্পাপ কোনো শিশুর মতো নিষ্পাপ হাসি। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি বলছেন যেমন ভাবে বড়রা ছোটরা ঘুমোলে পরে বড়রা বলেন যে এই চাদরটা ওর গায়ে দিয়ে দিত, ঠান্ডা লেগে যাবে। অ্যান এক্সপ্রেশন অফ অ্যাফেকশন, স্নেহের প্রকাশ। চাদর দিয়ে ঢেকে দেন, শীতের কিছু দিয়ে ঢেকে দেন শীতকালে, যাতে ঠান্ডা লেগে না যায়। এখানে কবি বলছেন, প্রকৃতিকে বলছেন, প্রকৃতি উষ্ণ রাখো ওকে, মাটিতে শুয়ে আছে, ঠান্ডা যেন লেগে না যায়। স্নেহের প্রকাশ। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ইনসেক্টগুলো সেগুলো গুনগুন গুনগুন করছে, কিন্তু এই গুনগুন শব্দে তার ঘুমের কোনো রকম ব্যাঘাত ঘটছে না। সেই ইয়াং ম্যান, তার মুখে শিশুর মতো নিষ্পাপ হাসি, সে যে ঘুমোচ্ছে, ঘুমের কিছুমাত্র ব্যাঘাত ঘটছে না। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে সূর্য আলোকে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, বুকের ওপর আলতো করে রাখা এক হাত। মানুষ ঘুমোলে তো হাত পা নড়াচড়া করে, এই ইয়াং ম্যানের বুকের ওপর একটি হাত আলতো করে রাখা, অ্যাট পিস। আমি 14th লাইনে পৌঁছে গেছি। 14th লাইনের প্রথম দুটো শব্দ পড়েছি, অ্যাট পিস। এই অবধি দেখো, নিরবচ্ছিন্ন এক আনন্দের ছবি, এক সুন্দর চমৎকার এক ছবি, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে সেখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এক ইয়াং ম্যান, প্রসারিত তার শরীর, মুখে তার নিষ্পাপ শিশুর মতো হাসি। In his side there are 2 red holes. একটা ঝাঁকুনি দেয় আমাদের। র্যাবো লাস্ট লাইনে এসে আমাদের সমস্ত চৈতন্যকে, চেতনাকে ঝাঁকুনি দিয়ে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে যুদ্ধ মানুষকে কি দেয়। এই নিষ্পাপ শিশুর মতো হাসি যে যুবকের মুখে, এখনো হয়তো সে
তার কৈশোর উত্তীর্ণ হয়নি, তার বুকের একদিকে লাল দুটো বড় গর্ত। Now we understand those are the wounds of bullet. Now we understand that young man is not sleeping at all. It's a dead body. The young man is dead. This is the product of war. This is the effect of war. This is the result of war. এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর ছবি এক নিমেষে তছনছ হয়ে যায়। যুদ্ধ আমাদের জীবনে কি নিয়ে আসে? আমরা বলছিলাম না, ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের মধ্যে থাকা, অন্তর্নিহিত থাকা নিষ্ফলতা, ফল নেই কিছু। একেবারেই আমরা পোয়েমটি পড়লাম, স্যার ভীষণ সুন্দর করে বুঝালেন পুরো পোয়েমটি। আমরা একেবারেই পোয়েমের যে প্রশ্নগুলো রয়েছে সেই কোশ্চেন প্যাটার্নে আমরা যাব। তবে তোমাদের বলে দিই যে এই পোয়েম বুঝতে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় বা তোমরা মনে করো যে তোমাদের এই পোয়েমের থেকে আর কিছু জানার রয়েছে, দেখো সরাসরি নাম্বার এখানে রয়েছে, একদম টিভি স্ক্রিনটাতেই রয়েছে, তোমরা এই নাম্বারে ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। স্যার তাহলে আমরা প্রশ্ন প্যাটার্নে চলে যাই। একদম একদম যে প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, তোমরা যারা পড়া শুনছো আমি তোমাদের বলবো ভালো করে শোনো। একবার তুমি যদি মাথার মধ্যে নিয়ে নিতে পারো হোয়াট ইজ দেয়ার ইন দিস পোয়েম, পরীক্ষা হলে তুমি কিছু না কিছু নিজের ভাষায় গুছিয়ে লিখে দিতে পারবে। আর আমরা যারা পরীক্ষার খাতা দেখার কাজ শিক্ষকরা করেন, আমরা কিন্তু চাই যদি ছাত্র বা ছাত্রী নিজের ভাষায় বুঝিয়ে লিখতে পারে, নির্ভুলভাবে, বানান ভুল, ব্যাকরণে ভুল না করে, তাহলে কিন্তু ভালো নম্বর পেতে তার কোনো অসুবিধা হয় না এবং আমরা খুব সানন্দে ভালো নম্বর দিয়ে থাকি। ভালো করে শুনে নাও, এখান থেকে প্রশ্নের সংখ্যা খুব বেশি হয় না। মূল এটা শুনে নাও, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন পারমুটেশন কম্বিনেশন করে তোমরা লিখতে পারবে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি, দ্য ডেসক্রিপশন অফ নেচার, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল বিউটি। কি রয়েছে, কি বলবে তোমরা? ইটস আ ডেসক্রিপশন ইন দিস পোয়েম, ইটস আ ডেসক্রিপশন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি উত্তরটা বলার আগে একটা বলি। আমরা অনেক সময় দেখতে পাই খাতায়, দিস ইজ ভেরি রং ওয়ে অফ আনসারিং অ্যান্ড ভেরি আনফর্চুনেট ওয়ে অফ আনসারিং। একটা মস্ত বড় একটা ভূমিকা, একটা প্যারাগ্রাফ, একটা মানে কি বলবো, দুটো তিনটে সেন্টেন্স জুড়ে একটা ইন্ট্রোডাকশন অনেক পরীক্ষার্থী লিখে থাকে, যে যার সঙ্গে সরাসরি এই প্রশ্নের উত্তরে কোনো সংযোগ নেই। তোমাদেরকে আমি বলেছিলাম এখান থেকে যে কোয়েশ্চেন আসে লিখতে হয় তোমাদের 6 নম্বরের, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। সো কাম স্ট্রেইট টু দ্য পয়েন্ট, ডোন্ট কিপ অন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আমি বলবো সরাসরি তোমরা উত্তরে চলে আসো। দ্য ডেসক্রিপশন অফ দ্য পোয়েম, দ্য ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি দ্যাট ইউ গেট ফ্রম দিস পোয়েম ইজ আ small one. This is full of lush green vegetation, a small narrow river that flows down. From a distance, it seems to someone that the river leaves a silver strand or silver streak on the bright green grass. Sun rays come from the mountain top. The entire valley is filled up with sunlight. There is fern, there are flowers, and there are insects in this valley. And of course, we find the body of a young man lies in this valley. So this is the description of the valley. It's a picturesque description. এই কথাটা তোমরা লিখতে পারো, পিকচারেস্ক ডেসক্রিপশন। যেন তোমরা দেখো না কম্পিউটারে, মোবাইলে বা ল্যাপটপে একটা কি বলে ওয়ালপেপার থাকে, আমরা বলি কি সুন্দর ছবি, ছবির মতো সুন্দর। এখানে যে বর্ণনা পাচ্ছি আমরা, দ্য ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি ইজ পিকচারেস্ক, যেন ছবির মতো সুন্দর। আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। একেবারে
Now the second question, the description of the soldier, the description of the young man. In this poem, we find there is a soldier. He is very young in age. He seems to be asleep. His mouth is open. It seems to us as if he is sleeping, keeping his head on a pillow of fern comfortably. His body is stretched in the heavy growth of bushes. He is pale. His feet is among the flowers. There is a smile as innocent as of a child on his face. His sleep seems to us to be undisturbed by the humming of the insects. One of his hand is on his chest. At the end of the poem, we find this is a dead body of a young soldier who died due to bullet wounds. There are 2 wounds on his side. This is the description of the young man, of the young soldier. 2 descriptions. One, description of the environment, description of the valley, description of nature. যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, this is one part, and the second part is description of the young man. Now the third question. What's the message of the poet to us from this poem? কি বার্তা কবি আমাদের কাছে দিতে চান? The message of the poet is very clear and loud throughout the poem. War brings disaster to human beings. War brings destruction in the life of human beings. War carries with it inherent quality of futility. Nature creates human beings. Human beings create next generation of human beings, and war destroys young lives, as we have found the dead body that lies in the valley in this poem. This is the message of the poet to us through this poem. যুদ্ধ মানুষের জীবনে ডেকে আনে ধ্বংস, যুদ্ধ মানুষের জীবনে ডেকে আনে মৃত্যু, হত্যা, প্রাণের ধ্বংস। প্রকৃতি সৃষ্টি করে মানুষ, মানুষ সৃষ্টি করে তার পরের প্রজন্মকে, আর নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যুদ্ধে গিয়ে তাদের প্রাণহানি ঘটে, মানুষের জীবনে ডেকে আনে সর্বনাশ, ধ্বংস, মৃত্যু। আচ্ছা, আমরা কি তাহলে পরবর্তী প্রশ্নে যাব নাকি গ্রামারে চলে যাব? আমরা এখান থেকে, এই কবিতা থেকে যদি ছাত্রীরা তারা যদি এই 3টে প্রশ্নের উত্তর ভালো করে তারা শেখে, এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন করালাম না, এক গাদা প্রশ্ন না করিয়ে তোমাদের জন্য সেই অংশগুলো আমি ব্যাখ্যা করলাম, যে 3টে প্রশ্ন তোমরা যদি ভালো করে শেখো, তোমরা তাহলে এখান থেকে আসা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। আর 1 নম্বরের প্রশ্নগুলোর তো কোনো বিষয় নেই, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কবি কে, বা এটা কোথায় ঘটেছে, কার হাসিটা জেন্টল, কোথায় হোল রয়েছে, ইনসেক্টরা কীরকম শব্দ করছে, এই যে প্রশ্নগুলো ছোট ছোট, এইগুলো 1 নম্বরে এগুলো তো রয়েছে, কিন্তু মূল এই 3টে প্রশ্ন করলেই
বাকিগুলো লিখতে আচ্ছা, পারবে। অর্থাৎ স্যার কিন্তু বলে দিলেন যে তোমরা যারা রয়েছো এই অবশ্যই কোশ্চেনগুলোকে অবশ্যই মাথায় রাখো, তার সঙ্গে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ো, কারণ টেক্সট বইটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। সেই জন্য ভালো করে টেক্সট বইটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আর প্রশ্নগুলো যা যা রয়েছে পরপর সেটাও অবশ্যই স্যার বিস্তারিত আলোচনা করলেন, আশা করি সমস্যা নয়। তবু যদি সমস্যা থাকে তবু বলছি তোমরা ফোন করতেই পারো। স্যার আমরা কি গ্রামারে চলে যাবো? আমরা গ্রামারে চলে আসি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে অর্থাৎ এই সময় আমরা একটু গ্রামারে চোখ রাখছি। স্যার, গ্রামার নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে, গ্রামার নিয়ে তোমাদের অনেক জানার থাকে। আমরা 2019-এর হায়ার সেকেন্ডারি এক্সামের প্রশ্নটা নিয়ে আমরা কথা বলি, একদম উচ্চ মাধ্যমিকে আসা একটি প্রশ্নপত্র নিয়ে আমরা কথা বলি। প্রথমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা কিভাবে আমরা শিখতে পারি, আমরা কিভাবে এটা ভালো করে শিখতে পারি। তোমরা যারা পড়া শুনছো তোমরা একটু খেয়াল করে দেখো, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 অবধি তোমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্র্যাকটিস করে এসেছো, শিখে এসেছো। হায়ার সেকেন্ডারিতে এসে নতুন কিচ্ছু নেই, পুরনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেটাই এখানে রিপিটেড হচ্ছে। কীরকম? যেমন ধরো একটি প্রশ্ন আমরা পাচ্ছি, there is a sentence and one word of the sentence is underlined and the question is use the underlined word as a noun and rewrite. এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ডটিকে নাউন হিসেবে ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করো। মনে রাখো, যখন তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লিখবে দুটো পয়েন্ট খেয়াল রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, ইউ উইল ফলো দ্য ইনস্ট্রাকশন। সেকেন্ড পয়েন্ট, দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স মাস্ট নট বি চেঞ্জড, কোনোভাবে যেন চেঞ্জ না হয়। তাহলে নাউন ফর্ম কিভাবে করব আমরা, কিভাবে করতে হয়? যেমন ধরো আমি আজকে যখন আসছিলাম, আমি আস্তে আস্তে একটি সেন্টেন্স আমি শুনলাম, একজন আরেকজনকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে জানলায় কথা হচ্ছে। একজন আরেকজনকে বলছেন, শর্মিষ্ঠা ম্যারিড হিম অন দিস ডে। আমি এই কারণে বলছি শর্মিষ্ঠা ম্যারিড হিম অন দিস ডে। ম্যারিড শব্দটি কোন টেন্স, কোন ফর্মে রয়েছে? ভার্ব। এবার তুমি যদি এটাকে পরীক্ষায় এরকম একটি সেন্টেন্স আসে তাহলে তুমি এটাকে নাউন করবে কি করে? তোমাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড। কিভাবে এটা তুমি শিখবে? তুমি এটা শিখবে ডিকশনারির সাহায্যে। কোনো ভালো ডিকশনারি নেবে, যেমন ধরো ছাত্রদের জন্য খুব ভালো, আমরা সবসময় বলি এটা অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি খুব সাহায্য করে। এ কারণে এখানে শব্দগুলোর বিভিন্ন বিভিন্ন ফর্মগুলো দেওয়া আছে। তাহলে সেখানে যাও, ম্যারিড পাস্ট ফর্ম ভার্বের, সেটাকে তুমি নাউন ফর্ম করো ম্যারেজ। তাহলে এটাকে তুমি চেঞ্জ করো, সেন্টেন্সটা কি দেওয়া ছিল যদি ওটা দিই আমি, শর্মিষ্ঠা ম্যারিড হিম অন দিস ডে, নাউন করলে ম্যারেজ হয়ে গেল। দ্য ম্যারেজ অফ শর্মিষ্ঠা উইথ হিম টুক প্লেস অন দিস ডে। হলো? সহজ না? আচ্ছা, এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা তো আমি বাইরে থেকে বললাম, আমি আস্তে আস্তে শুনলাম কানে, সেজন্য বললাম। এটা দেখো, গ্রামার কিন্তু তোমাদের টেক্সট বই থেকে দেওয়া থাকবে। এখানে একটি সেন্টেন্স, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। আন্ডারলাইন ইন্টেন্ড। আই ডোন্ট ইন্টেন্ড, চাওয়া, আমি গিভ আপ করতে চাই না যা আমার আছে। ইন্টেন্ডেড নাউন ফর্ম ইন্টেনশন। আই ডোন্ট have intention to give up what I have. আবার বলি, I don't have intention to give up what I have. ক্লিয়ার হয়েছে? ইন্টেন্ট ভার্ব, ইন্টেনশন নাউন। ডিকশনারির সাহায্য নিয়ে প্র্যাকটিস করো, একমাত্র সেভাবেই শেখা যায়। সেকেন্ড কোয়েশ্চেন, আমি একদম উচ্চ মাধ্যমিকের এসেছিল প্রশ্ন, সেখান থেকেই আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের তাহলে সুবিধে হবে বুঝতে কি ধরনের থাকে। The Tsar said, I come to you, wise man, for an answer to my questions.
এটাকে কি করতে হবে? চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। দিস সেন্টেন্স ইজ ইন ডিরেক্ট স্পিচ। দ্য জার সেড, কমা, কোট, I come to you, wise man, for an answer to my question. ইনডিরেক্ট করো। আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি, খেয়াল করে দেখো কি করতে হবে আমাদের। দ্য জার, তারপর কাউকে বলেছেন, আমরা সেড রয়েছে, কাকে বলেছেন? আমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছি ওয়াইজ ম্যান। এটা 3 কোয়েশ্চেন্স থেকে আছে, তোমরা যারা পড়া শুনছো তোমরা জানো, তোমাদের টেক্সট থেকে আছে। তাহলে দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান, মনে রাখবে টেল ভার্ব, টেল ইজ আ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড আ ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেকস অ্যান অবজেক্ট আফটার ইট। তাহলে তোমাকে টোল্ডের পরে বলতে, টোল্ড কেন বললাম? সেড পাস্ট টেন্সে রয়েছে। দ্য জার সেড, আমরা সেটাই করলাম দ্য জার টোল্ড, কাকে বলেছেন? দ্য ওয়াইজ ম্যান। এখানে আছে আই কাম টু ইউ, তাহলে এর পরে কি বসে? ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় দ্যাট। দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট, আইটা কি হবে? হি। দুটো হি আছে কিন্তু, জার, ওয়াইজ ম্যান। যদি দুটো একই জেন্ডারের এরকম হয়, আমরা প্রথমটির পাশে ব্র্যাকেটে লিখে দেব দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি, উইদিন ব্র্যাকেট দ্য জার came to him, within bracket wise man, for an answer, যা আছে তাই, to my questions। আমরা my questionsটা কি বলবো? to his questions। তাহলে আরেকবার আমি রিপিট করি, 3 কোয়েশ্চেন্স থেকে আসা, তোমরা টেক্সট বইয়ে দেখতে পাচ্ছ। দ্য জার সেড I come to you, wise man, for an answer to my questions। চেঞ্জ করলে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আমরা কি পাচ্ছি? দ্য জার সেড, দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট দ্য জার কেম টু হিম, দ্য ওয়াইজ ম্যান, ফর অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন্স। হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে আসি। এটা ইনস্ট্রাকশন হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। এটা কোথা থেকে আছে? এই 3 কোয়েশ্চেন্স থেকেই আছে। The man would have attacked you. The man, subject, would have attacked, verb, you, object. ভয়েস চেঞ্জ কি করে করব আমরা? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, উই মেক ইট দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস। তাহলে ইউ রয়েছে এখানে অবজেক্ট, ইউকে আমরা যখন সাবজেক্ট করছি প্যাসিভ ভয়েসে, কি হচ্ছে? ইউ। ভার্ব কি হবে? এখানে কি দেওয়া আছে? তোমরা টেক্সট বইয়ে দেখতে পাচ্ছ এটা উড হ্যাভ অ্যাট্যাকড। তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে নিলে কি হবে? উড হ্যাভ বিন অ্যাট্যাকড। আমরা জানি পারফেক্ট টেন্সে বি ভার্বটা বিন হিসেবে আমরা এইভাবে বসবে। ইউ উড হ্যাভ বিন অ্যাট্যাকড, তারপর কি আসে? একটা প্রেপোজিশন, বাই প্রেপোজিশন, বাই দ্য ম্যান। ইউ উড হ্যাভ বিন অ্যাট্যাকড বাই দ্য ম্যান। ক্লিয়ার? দ্য গিভেন সেন্টেন্স ইজ দ্য ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ। দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, উই আর মেকিং ইট প্যাসিভ। ইউ উড হ্যাভ বিন অ্যাট্যাকড বাই দ্য ম্যান। তোমরা বুঝতে পারছো আশা করি, সকলে বুঝতে পারছো বলেই কারোর কোনো জিজ্ঞাসা কিছু নেই এখনো পর্যন্ত। অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডোর ওয়াজ ওপেন, টার্নড ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা জানি দুভাবে সেন্টেন্সকে এই অভাবে ভাগ করা যায়। ওয়ান ইজ অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক, অ্যানাদার ইজ নেগেটিভ, নাবাচক। This is a black color pen. This is not a white color pen. The first one is affirmative, the second one is negative. তাহলে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কি? এটা থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া আছে। তোমাদের যে পাঠ্য রয়েছে থ্যাংক ইউ ম্যাম, সেখান থেকে দ্য ডোর ওয়াজ ওপেন, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স।
আচ্ছা বলো তো, এই সেন্টেন্সটাকে তুমি যখন মনে করো পরীক্ষায় এসেছে, তুমি এটাকে নেগেটিভ করতে বলেছে, কিভাবে করবে? দ্য ডোর ওয়াজ ওপেন। কিভাবে করবে? তুমি এমন কোনো জায়গা খুঁজে বার করবে, দ্যাট পার্টিকুলার ওয়ার্ড there is a scope for converting into a negative one. এমন জায়গা বার করতে হবে সেন্টেন্সের যেখানে কোনো অ্যাফার্মেটিভ কিছুকে তুমি নেগেটিভে পরিবর্তন করতে পারো। দ্য ডোর, ডা পারা যাচ্ছে না, ডোর হচ্ছে না, ওয়াজ হতে পারে, ওয়াজের সঙ্গে আসতে পারে। ওপেন খোলা, নেগেটিভ হলে কি হবে? ক্লোজড। আমরা সকলেই পরিচিত, দ্য ডোর ইজ ওপেন, দ্য ডোর ইজ ক্লোজড। তাহলে এটাকে আমরা কি করতে পারি? দ্য ডোর ওয়াজ ওপেন, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। দ্য ডোর ক্লোজ নয় কিন্তু ক্লোজড। ক্লোজ হচ্ছে ভার্ব, বন্ধ করা। ক্লোজ হচ্ছে নাউন, আই এম ক্লোজ টু দ্য টেবল। আর ক্লোজ কিন্তু ক্লোজ এখানে হচ্ছে ক্লোজড, অ্যাডজেক্টিভ যখন করি আমরা ক্লোজড। দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, comma, the czar stuck the spade into the ground at last. Turn into a complex sentence. 3 questions থেকে দেওয়া। আবার পড়ি সেন্টেন্সটা আমি। The sun began to sink behind the trees. The czar stuck the spade into the ground at last. সূর্য গাছগুলোর পেছনে অস্ত যাচ্ছিল, জার তখন স্পেড বা কোদালটাকে মাটিতে তিনি আঘাত করে রেখেছিলেন। কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স। আচ্ছা, এটা কমপ্লেক্স যখন আমরা করব, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? ইফ ইউ ট্রাই টু ট্রান্সফর্ম a simple or compound sentence into a complex one, you need to first remember what are the features of a complex sentence. কেমন হয় কমপ্লেক্স সেন্টেন্স? খেয়াল করে দেখো, ক্লাস 8 থেকে রয়েছে। In a complex sentence, there is one main clause or principal clause, and other clauses are subordinating or dependent clauses. একটি, দুটি, তিনটি। তাহলে এখানে মূল কথা কোনটি এই সেন্টেন্সের মধ্যে? The czar stuck the spade into the ground at last. এটাকে তাহলে প্রথমে আনো। The czar stuck the spade into the ground at last when, একটা কনজাংশন আনতে হবে, when the sun began to sink behind the trees. স্যার, আমরা অবশ্যই আলোচনায় আবার যাব, আপনি বোঝাবেন অবশ্যই, সময়ও অবশ্য অল্প রয়েছে। তবে তার আগে একটা ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো ম্যাডাম, আমি দিব্যজ্যোতি পাল। আরেকবার একটু বলো। দিব্যজ্যোতি পাল। দিব্যজ্যোতি পাল, বলো, কোথা থেকে বলছো? চাকরন থেকে স্যার। বলো বলো। এই যে পয়েন্টটা নিয়ে প্রশ্ন। তোমার কথা না ভীষণ কেটে যাচ্ছে, তুমি একটু যদি যেখানে আছো সেখান থেকে একটু সরে গিয়ে যদি কথা বলা যায়। আমার প্রশ্নটা discuss as an anti-war. বুঝতে পারছেন না, কিছু বোঝা যাচ্ছে না। না ঠিক আছে স্যার, আমরা আলোচনায় চলে যাই। সরি দিব্যজ্যোতি, তোমার প্রশ্ন মানে আমাদের কানে শোনা গেল না স্পষ্ট করে কি বলছো। লাস্ট কোয়েশ্চেন এখান থেকে রয়েছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। আবার 3 কোয়েশ্চেন্স থেকে আসা একটি সেন্টেন্স। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি অফ অ্যাডভার্ব, সেটা চেঞ্জ যখন করা হয়, আমরা একবার মনে করে নিই, একদম নিচু ক্লাসে পড়েছি আমরা, ডিগ্রি ক রকমের হয়? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে এটা কোন ডিগ্রিতে রয়েছে? দিস ইজ ইন সুপারলেটিভ ডিগ্রি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, মোস্ট শব্দটির ব্যবহার
আমাদের বলে দিচ্ছে দিস ইজ ইন সুপারলেটিভ ডিগ্রি। এটাকে পজিটিভে কি করবে তোমরা, কিভাবে করতে পারি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। পজিটিভ ডিগ্রিতে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ so important as science. I repeat, no thing in the world, no other thing in the world, no other thing in the world was so important as science. পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে সকলে। দিস ওয়াজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেয়ার আর 6 সেন্টেন্সেস। এই ধরনের প্রশ্ন আমরা একদম উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ধরে আলোচনা করেছি। আমাদের হাতে কি আর কথা বলার সময় রয়েছে? আর 2 মিনিট মতো আছে। 2 মিনিট আছে। তাহলে আমরা ট্রান্সফরমেশনটা বললাম। আর আরেকটি কথা বলি তোমাদের, টেক্সট বই থেকে অনেক সময় ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করেন যে স্যার বা ম্যাডাম এই 4টে প্রোজ আছে, 4টে পোয়েম আছে, কোনোটা কি বেশি গুরুত্ব, অর্থাৎ তারা জানতে চায় কোনো একটা বাদ দিলে হবে কিনা। তাদের প্রতি আমার, যাদের মনে এই প্রশ্ন আসে তাদের প্রতি আমার একটু স্মরণ করিয়ে দেওয়া, 4টে প্রোজ 4টে পোয়েম মিলিয়ে দেয়ার আর অনলি 15 পেজেস। তোমাকে 1 বছরে পড়তে হচ্ছে 15টা পাতা। এই 15টা পাতা কি একটা বছরে পড়া খুব কঠিন বলো? বরং এমন হতে পারে তুমি যদি কোনো একটাকে কম গুরুত্ব দাও, কোনো একটাকে বাদ দিয়ে দাও, ভালো প্রিপারেশন না নাও, এমন যদি হয় পরীক্ষার সময় গিয়ে দেখলে যেটাতে কম গুরুত্ব দিয়েছো সেটা থেকে সহজ প্রশ্ন এসছে, আর যেটা বেশি গুরুত্ব দিয়েছো সেটা থেকে একটু ডিফিকাল্ট। একদমই তাই, একদমই তাই। আমাদের সময় আজকে একদম শেষ, তাই তোমাদের একটা কথাই বারবার করে বলবো, স্যার যেমনটা বললেন, গুরুত্ব সবকটাতেই দাও, ভালো করে পড়াশোনা করো, এবং কোনটা কী থেকে প্রশ্ন আসে সেটা তো আমাদের পক্ষে আগে থেকে জানাটা সম্ভব নয়, সেজন্য প্রিপারেশন নিয়ে রাখাটা প্রয়োজন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো এবং মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো।